আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, প্রভাষক, ইসলামের ইতিহাস, ধানসাগর নলবনিয়া আলিম মাদ্রাসা, শরণখোলা, বাগেরহাট। ধানসাগর নলবনিয়া আলিম মাদ্রাসার পক্ষ থেকে আমি তোমাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার আজকের এই ক্লাসে জয়েন হওনি, তোমাদের সহপাঠী যারা আছে এখনও যারা জয়েন করেনি, তাদেরকে এখনই আমার বাংলাদেশ মাদ্রাসা অনলাইন ক্লাসে যোগদান করার জন্য তোমরা তাদেরকে মেসেজ ফরওয়ার্ড করো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে দাখিল দশম শ্রেণীর 4র্থ অধ্যায়ের 3য় পরিচ্ছেদ। আর এই 3য় পরিচ্ছেদ রয়েছে গজনবী সুলতান মাহমুদ। প্রিয় শিক্ষার্থী, এই গজনবীর সুলতান মাহমুদ প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে আলোচনা করব সেই আলোচনাটা মূলত গজনী সুলতান মাহমুদ। আসো আমরা জেনে নেই যে গজনী সুলতান মাহমুদ এর জন্ম পরিচয়, প্রাথমিক জীবন ও সিংহাসনে আরোহণ। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা কথা বলে রাখা দরকার যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী, কারিকুলাম অনুযায়ী ইসলামের ইতিহাস সাবজেক্টটিতে 30 মার্কের অবজেক্টিভ বা এমসিকিউ এবং 70 মার্কের সৃজনশীল প্রশ্ন রয়েছে। প্রিয় শিক্ষার্থী, টেক্সট বুকের বিকল্প কিছু নেই। তা আমি তোমাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা টেক্সট বুক সামনে নিয়ে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে এবং আমি যে কথাটা রিভিউ করব তোমরা সেই কথাগুলো আন্ডারলাইন করবে। তাহলে দেখতে পাবে তোমরা যে তোমাদের এমসিকিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে, যেহেতু টেক্সট বুকের বিকল্প কোনো বই নেই। প্রিয় শিক্ষার্থী, গজনবী সুলতান মাহমুদের পিতার নাম ছিল সবুক্তগিন। এই সবুক্তগিন 977 খ্রিস্টাব্দে তুর্কি গজনবী বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর সুলতান মাহমুদ জন্মগ্রহণ করেছিলেন 971 খ্রিস্টাব্দে। সুলতান মাহমুদ বাল্যকাল থেকেই যুদ্ধবিদ্যা, শাসন পদ্ধতি এবং রাজনীতিবিদ্যায় যথেষ্ট প্রত্যুৎপত্তি জ্ঞান লাভ করেছিলেন। আর এই সুলতান মাহমুদ তার পিতা সবুক্তগিনের মৃত্যুর পরে স্বীয় ভ্রাতা ইসমাইলকে পরাজিত করে এবং কারারুদ্ধ করে 997 খ্রিস্টাব্দে মাত্র 26 বছর বয়সে গজনীর সিংহাসনে আরোহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমি যে কয়টি লাইন তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই কয় লাইনের মধ্যে এখানে কিছু এমসিকিউ প্রশ্ন প্লাস জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে। আমি সেগুলো আবার তোমাদেরকে প্রশ্ন সহকারে অ্যান্সার করতে চাই। প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা প্রশ্ন আসে যে সুলতান মাহমুদের পিতার নাম কি, উত্তর হবে সবুক্তগিন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন যদি আসে যে সুলতান মাহমুদ এর পিতা গজনী বংশ কত সালে প্রতিষ্ঠিত করেছিলেন, উত্তর হবে 977 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন যদি আসে যে সুলতান মাহমুদ কত সালে জন্মগ্রহণ করেছিলেন, উত্তর হবে 971 খ্রিস্টাব্দ।
এরপরে প্রশ্ন দিয়ে আসে যে সুলতান মাহমুদ কি কি বিদ্যায় পারদর্শী ছিলেন বা কোন কোন বিষয়ে অভিজ্ঞ ছিলেন। উত্তর হবে যুদ্ধবিদ্যা, শাসন পদ্ধতি, রাজনীতিবিদ্যায় যথেষ্ট প্রত্যুৎপত্তি বা জ্ঞান লাভ করেছিলেন। এরপরে প্রশ্ন যদি আসে সুলতান মাহমুদ কাকে পরাজিত করে ক্ষমতায় দখল করেছিলেন, উত্তর হবে শিয়া ভ্রাতা ইসমাইলকে পরাজিত এবং কারারুদ্ধ করে ক্ষমতা দখল করেছিলেন। প্রশ্ন যদি আসে সুলতান মাহমুদ কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন, উত্তর হবে মাত্র ২৬ বছর বয়সে। প্রিয় শিক্ষার্থী, এখানে এর বিকল্প জ্ঞানমূলক এবং এমসিকিউ অন্য কোনো প্রশ্ন আমি দেখছি না। এরপরে আমরা সুলতান মাহমুদ এর ভারত অভিযান সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো যে সুলতান মাহমুদ মধ্য এশিয়ার একজন শ্রেষ্ঠ সমর বিজেতা ছিলেন। তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারত অভিযান করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই 17 বার অভিযানে সুলতান মাহমুদ কখনোই পরাজয় বরণ করেননি। তাই সুলতান মাহমুদ মোট কতবার ভারত অভিযান করেছিলেন? মোট 17 বার। সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 17 বার ভারত অভিযান করেছিলেন। এই 17 বার অভিযানে তিনি কখনো কোনো অভিযানে ব্যর্থতার পরিচয় দেননি। সফলতা অর্জন করে তিনি ভারত থেকে গজনিতে প্রত্যাবর্তন করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, কিন্তু ইতিহাসবিদদের মতে সুলতান মাহমুদের এই ভারত অভিযান নিয়ে বিভিন্ন মতনৈক্য পরিলক্ষিত হয়েছে, বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে। কি কারণে, কি উদ্দেশ্যে তিনি কেন বারবার এই উপমহাদেশ বা ভারত উপমহাদেশ অভিযান পরিচালনা করেছিলেন, এ সম্পর্কে ইতিহাসবিদরা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সেটাকে আলোচনা করি, দেখা যাবে যে সুলতান মাহমুদ 3টি কারণে ভারত উপমহাদেশে অভিযান পরিচালনা করেছিলেন। 1 নম্বরে ধর্মীয় উদ্দেশ্য, 2 নম্বরে রাজনৈতিক উদ্দেশ্য, আর 3 নম্বরে অর্থনৈতিক উদ্দেশ্য। আমরা এই 3 উদ্দেশ্যকেই সামনে নিয়ে সুলতান মাহমুদের ভারত অভিযান সম্পর্কে আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, ইতিহাসবিদরা যারা আছেন তাদের মতামত এর ভিত্তিতে তাদের বক্তব্যগুলো পেশ করেন। প্রিয় শিক্ষার্থী, কোনো ইতিহাসবিদ মনে করেন সুলতান মাহমুদ যে পৌত্তলিকতার অবসান ঘটিয়ে ভারতবর্ষে ইসলাম প্রচার করার উদ্দেশ্যেই তিনি এই অভিযানগুলো পরিচালনা করেছিলেন, এটা কোনো ইতিহাসবিদ মন্তব্য করেছেন। তাদের মতে তৎকালীন সময়ে মুসলিম বিশ্বের খেলাফত ছিল বাগদাদে, আর এই বাগদাদে আব্বাসীয় খলিফা শাসন করতেছিল। আব্বাসীয় খলিফাদের শাসক ছিলেন খলিফা কাদের বিল্লাহ, আর সুলতান মাহমুদ নাকি তাকে ভারতবর্ষ ইসলাম প্রচারের করার জন্য দায়িত্বে নিয়োজিত করেছিলেন। এখন তাদের পক্ষে যুক্তি হলো এটা, যারা এই কথাটা বলেন যে আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহ সুলতান মাহমুদকে ভারত অভিযান করার জন্য, ভারতে ইসলাম প্রচার করার জন্য দায়িত্ব নিয়োজিত করেছিলেন, তাদের সপক্ষে তারা যুক্তি এটাই উপস্থাপন করেছেন, যদি সুলতান মাহমুদকে এই দায়িত্ব দেওয়া না হতো তাহলে সুলতান মাহমুদ ভারতে অসংখ্য মন্দির, ভারতীয় উপমহাদেশে অসংখ্য মন্দির, নগরকোট মন্দির সহ অসংখ্য মন্দির তিনি ধ্বংস করেছেন। শত সহস্র হিন্দু ব্যক্তিবর্গ এবং রাজন্য ব্যক্তিবর্গকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। কিন্তু আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিতে এটাকে বিশ্লেষণ করি, আমরা এই মতটাকে গ্রহণ করতে পারি না। কারণ সুলতান মাহমুদ শুধু একজন ধর্ম প্রচারকই ছিলেন না,
বরং তিনি ছিলেন একজন বিখ্যাত বিজেতা, একজন ধর্মপ্রাণ মুসলমান হয়েও তিনি অন্যের উপরে তিনি কখনো ধর্ম মতকে চাপিয়ে দেননি। এর সপক্ষে কি যুক্তি আছে? এর সপক্ষে যুক্তি হলো এটা যে তিনি যে বিশাল সৈন্যবাহিনী প্রতিপালন করতেন গজনীতে, এই বিশাল সৈন্যবাহিনী প্রতিপালন করার ক্ষেত্রে তার সৈন্যবাহিনীর সাথে একটি বিশাল হিন্দু সৈন্যবাহিনী থাকতো। তারা যখন কোথাও অভিযান পরিচালনা করত, এই হিন্দু সৈন্যবাহিনী মুসলমান সৈন্যবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কে তুর্কি সাম্রাজ্যের পক্ষে যুদ্ধ করত। যদি না সুলতান মাহমুদের উদ্দেশ্য থাকতো যে শুধু মন্দির ধ্বংস করা, হিন্দুদেরকে ধর্মান্তরিত করিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করা, তাহলে কিন্তু এই হিন্দু সেনাবাহিনীর পক্ষে তাদের স্বপক্ষের বা তাদের স্বজাতিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা সম্ভবপর হতো না। কেননা সুলতান মাহমুদ তিনি গজনীতে হিন্দুদের জন্য একটা আলাদা কলোনি করে দিয়েছিলেন। সুলতান মাহমুদ তাদের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যকে প্রসার কল্পে তিনি একটি কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। এ থেকে প্রতীয়মান হয়, প্রিয় শিক্ষার্থী, যে সুলতান মাহমুদ শুধু ধর্মীয় উদ্দেশ্যেই ভারত অভিযান পরিচালনা করেননি। সুলতান মাহমুদ তিনি ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় এই তিনটা সমন্বয়ে কিন্তু ভারত অভিযান পরিচালনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, আসো এবারে আমরা এই আলোচনা থেকে এমসিকিউ প্লাস জ্ঞানমূলক কি প্রশ্ন পেতে পারি। আমরা প্রথম যেটা পাচ্ছি যে সুলতান মাহমুদের সমসাময়িক আব্বাসীয় খলিফা কে ছিলেন? অ্যান্সার হবে কাদের বিল্লাহ। আরেকটা প্রশ্ন এখানে থাকতে পারে যে যখন সুলতান মাহমুদ গজনবী শাসক ছিলেন তখন মুসলিম জাহানের খেলাফত কোন বংশ ছিল? আব্বাসীয় খলিফা। এরপরে যে সুলতান মাহমুদ হিন্দুদের জন্য কোথায় একটি কলোনি করে দিয়েছিলেন? এর উত্তর হবে গজনী। এরপর সুলতান মাহমুদ বিখ্যাত কোন মন্দিরকে ধ্বংস করেছিলেন? উত্তর হবে নগরকোট মন্দির। এরপরে যে সুলতান মাহমুদ হিন্দুদের জন্য কি প্রতিষ্ঠা করে দিয়েছিলেন? শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশের জন্য একটি কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা সুলতান মাহমুদের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব। সুলতান মাহমুদ একজন বিখ্যাত বিজেতাই ছিলেন না, তিনি একজন সুশাসকও ছিলেন, একজন ধর্মপ্রচারকও ছিলেন। সুলতান মাহমুদ মধ্য এশিয়ায় একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। আর এই উদ্দেশ্যেই তিনি স্বীয় সাম্রাজ্যের নিরাপত্তা প্রয়োজনে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তের কিছু অংশ এবং পাঞ্জাব অন্তর্ভুক্তি তার সাম্রাজ্যের সাথে অপরিহার্য ছিল। ওই সকল অঞ্চল নিয়ে সুলতান মাহমুদের পিতা সবুক্তগিন এবং ভারতীয় উপমহাদেশের শাসক, সীমান্তবর্তী শাসক জয়পালের সাথে সুলতান মাহমুদের পিতা সবুক্তগিনের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল। কিন্তু এই যুদ্ধে তেমন কোনো সুষ্ঠু সমাধান না হওয়ায় তার পিতার মৃত্যুর পরে সুলতান মাহমুদ যখন ক্ষমতায় আসলেন, তিনি দেখলেন যে তার পিতার অমীমাংসিত সমস্যাগুলো সমাধান কল্পে তিনি সুলতান মাহমুদ পাঞ্জাব এবং মুলতানকে স্বীয় সাম্রাজ্যভুক্ত করে গজনী সাম্রাজ্য গঠন করেছিলেন। কিন্তু তিনি যখন পাঞ্জাব এবং মুলতানকে স্বীয় সাম্রাজ্যভুক্ত করেছিলেন, ভারতীয় উপমহাদেশের শাসকবর্গ এটাকে সানন্দে বা সন্তুষ্ট চিত্তে এটাকে মেনে নিতে পারেনি। তারা এটাকে বানচাল করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন।
কেউ আবার সুলতান মাহমুদের সাথে যে চুক্তি হয়েছিল সে চুক্তি বা সন্ধির শর্ত ভঙ্গ করেছিলেন, কেউ বিশ্বাসঘাতকতা করেছিলেন, কেউ আবার সুলতান মাহমুদের সাথে বিরুদ্ধে সৈন্য সামন্ত অর্থ দিয়ে সুলতান মাহমুদের বিরোধীদের উৎসাহ প্রদান করেছিলেন। আর এই সকল কারণেই কিন্তু সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। এটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা এটাই বলবো যে সুলতান মাহমুদ রাজনৈতিক উদ্দেশ্যেই শুধুমাত্র যে ভারত অভিযান করেছিলেন তা নয়, এই সকল কারণে তিনি কিন্তু ভারত অভিযান পরিচালনা করেছিলেন। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা কিছু জ্ঞানমূলক এবং কিছু এমসিকিউ প্রশ্ন নিতে পারি যে সুলতান মাহমুদ তিনি কোথায় একটি রাজ্য পরিকল্পনা করেছিলেন, রাজ্য প্রতিষ্ঠার জন্য পরিকল্পনা করেছিলেন? উত্তর হবে মধ্য এশিয়ায়। 2 নম্বর প্রশ্ন হতে পারে যে সুলতান মাহমুদ কোন কোন এলাকা তার সাম্রাজ্যভুক্ত করেছিলেন? পাঞ্জাব এবং মুলতানকে। এরপরে আমরা আলোচনায় আসব যে গজনবী সুলতান মাহমুদ ভারত উপমহাদেশের আক্রমণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, অর্থনৈতিক কারণ। প্রিয় শিক্ষার্থী, সুলতান মাহমুদ তিনি ভারতবর্ষ আক্রমণের পিছনে ইতিহাসবিদরা যে সকল কারণ উল্লেখ করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি তারা উল্লেখ করেছেন অর্থনৈতিক কারণ। কেননা প্রাচীন কাল থেকে ভারত ছিল সম্পদে সমৃদ্ধিশালী একটি দেশ। কি ছিল না এই ভারতীয় উপমহাদেশে? শস্য শ্যামল সব কিছুই ছিল আমাদের এই ভারতীয় উপমহাদেশে, সুজলা সুফলা, অভাব অনাটন ছিল না বলেই আমরা ভারতীয় উপমহাদেশ ছিল প্রাচীন কাল থেকেই সম্পদে পরিপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আর এই সুলতান মাহমুদ কেন ভারত